আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম বড় আপা, লিখেছেন শারমিন আঁচল নিপা। পর্ব সংখ্যা ৫ থেকে ৮ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। আমার চিবুকে ধরে আমাকে প্রথমে উত্তম মধ্যম দেওয়া হলো। তারপর তিনি চলে গেলেন। ফিরে আসলেন হাতে এক বোতল মদ নিয়ে। সেটা জোর করে আমার গলায় সেটা জোর করে আমার গলায় ঢালা হলো। মনে হচ্ছিল আমার বুক জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, নিজেকে বন্দি কয়েদি লাগছে। সে সময়টায় আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এ সংসার আমি করব না। এখানে থাকলে আমি মরে যাব। আমি মাতালের মতো হয়ে গেলাম। সে সময়টায় নেশার ঘরে আমার সাথে কি হয়েছে আমি খেয়াল করতে পারছি না। সকাল 11টায় আমার ঘুম ভাঙে বাইরের চিৎকার চেঁচামেচির আওয়াজে। শাশুড়ি মা পাশের বাড়ির লোকজন নিয়ে সালিশ বসিয়েছেন। ঘরের দরজাটা আধ খোলা। আমি অর্ধনগ্ন হয়ে আছি। শরীরের উপর পাশবিক অত্যাচার সারা রাতেই বয়ে গেছে বুঝতে পারলাম। হতচকিয়ে উঠলাম, কাপড় ঠিক করলাম, সরাসরি চলে গেলাম ওয়াশরুমে। হাত মুখ ভালো করে ধুলাম। সারা গাল নীল হয়ে গেল চরের আগাতে। শরীরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ কালো দাগ কামড়ের অসহনীয় ব্যথা করছে। আমি নিজেকে তবুও সামলালাম। ক্ষুধা লাগলেও সেটা দমিয়ে রাখলাম। গরিব ঘরের মেয়ে হওয়ায় খেয়ে না খেয়ে বেঁচেছিলাম, তাই ক্ষুধার কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার হয়ে গিয়েছিল। সবকিছু সামলে ঘর থেকে বের হলাম। সবাই আমার দিকে তেড়ে আসছে। গ্রামের মুরব্বি চাচিরা আমাকে দেখে ছিছি করছে আর বলছে, অনন্য তোকে এত ভালো জানতাম আর তুই কিনা এত বেয়াদব। শ্বশুরবাড়িতে এসে জমিদার হয়ে গেছিস তাই না? সকাল 11টায় তোর ঘুম ভাঙলো। এদিকে যে তোর শাশুড়ি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল সে খেয়াল তোর নেই তাই না? তোকে আমরা কত ভালোবাসতাম, তোর ব্যবহারে আমরা কত মুগ্ধ ছিলাম। আর এখন দেখি সব উল্টো। টাকার মুখ দেখতে না দেখতেই এত বদলে গেছিস। এজন্যই লোকে বলে, কম পানির মাছ বেশি পানিতে পড়লে লাফায় বেশি আর খালি কলস নড়ে বেশি। আমি দমটা আটকে খিচখিয়ে রইলাম। অনেক জবাবেই দিতে মন চাচ্ছে, তবে পারছি না, কারণ সবার সামনে মাইর খেলে অপমান আমারই হবে, অন্য কারো না। এসব ভেবে সামনের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম মা আসতেছে এদিকে, সাথে বাবাও এসেছে। আর ফিওনা। ফিওনা আমার ছোট বোন। দুনিয়াতে যদি কাউকে অনেক বেশি ভালোবাসি আমি সেটা ফিওনা। তাকে আমি কোলে নিয়ে মানুষ করেছি বলা যায়। তার প্রতিটা নিঃশ্বাস আমার জানা। ফিওনাকে দেখে আমার বুকে বল পেল, মনটা ফুরফুরা হলো। অজানা একটা শক্তি আমার দিকে ধেয়ে আসলো। আমার একটু স্বস্তি মিলল। বড় আপার খাতার এ পৃষ্ঠার এ লাইনগুলো পড়ে আমি থেমে গেলাম। আমার প্রতি আপার এ মহব্বত আমাকে ভীষণ পীড়া দিচ্ছে। আমার বুকটা চিনচিন করে ব্যথা করছে। বিষাদের সুর যেন আমাকে গ্রাস করেছে। চোখটা বন্ধ করে ফেললাম। স্মৃতির পাতায় চলে গেলাম সে সময়টায়। সেদিন বেশ খুশি মনেই বড় আপার শ্বশুরবাড়ি গিয়েছিলাম, কারণ দুপুরে বৌভাত ছিল। আমরা একটু আগেই চলে যাই। বাকি মেহমান বলতে আমাদের তরফ থেকে কেউ ছিল না, কারণ মা বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়ে বেশ দাম্ভিক হয়ে গিয়েছিল। তাই আসার মধ্যে আমি, বাবা আর মা এসেছিলাম। আমি সেখানে গিয়েই আপার কাছে ছুটে যাই। আপাকে জড়িয়ে ধরি। আপা উফ করে শব্দ করে ওঠে, কারণ আপার শরীরে ক্ষত জায়গায় আমার হাতের চাপ পড়ে। আপার উফ শব্দ শুনে আমি আপাকে ছেড়ে দেই আর অভিমান গলায় বলে উঠি, আমি ধরেছি বলে এমন করছিস তাই না? আপা হেসে জবাব দিল, দূর পাগলি, এমন কিছুই না, শরীরটা ভালো না রে। এদিকে আমাদের আগমনে গ্রামের অন্য লোকেরা চলে যায়। আপার শাশুড়ি আমাদের বসতে দেয়, নাস্তা দেয়। আমরা যথারীতি নাস্তা করতে বসি। নাস্তার মাঝে আপুর ননা শেষে বলে ওঠে, মায়া এত বেয়াদব মেয়ে মা ওই এত বেয়াদব মেয়ে জন্ম দিয়েছেন কি করে? কথায় কথায় তর্ক করে। আপনি একটু শাসন করে যাবেন। এরকম করলে তো সংসারে অশান্তি ছাড়া কিছুই হবে না। মেয়েরা তো হবে নমনীয়, সহ্য করার ক্ষমতা থাকতে হবে। মেয়েরা কেন এত রুষ্ট গলায় কথা বলবে? আপনার মেয়েকে বুঝিয়ে যাবেন একটু। এরকম করলে তো এমন বউ রাখা মুশকিল। সংসার করতে বিয়ে করিয়েছি ভাইকে, তর্ক করতে না। মা মুখে পিঠা নিতে নিচ্ছিল, পিঠাটা তার হাত থেকে পড়ে গেল। বাবাও একটা ঢোক গিলল। বাবা অবশ্য চুপ করে রইলেন, কিছু বলল না। মা আপুর ননাসের কথা শুনে একটু হেসে বলল, ছোট মানুষ তো, বুঝেনি মা। আমি এখনই ওকে রুমে নিয়ে বুঝাচ্ছি, ও আর এমন করবে না। কথাটা বলে মা বড় আপার হাত ধরে রুমের দিকে নিতে লাগলেন। আমিও মায়ের পিছু পিছু ছুটে গেলাম। রুমে গিয়ে মা বড় আপাকে খাটে বসালেন, নিজেও বসলেন। মা বসার সাথে সাথে বড় আপা খাট ছেড়ে উঠে মায়ের পা ধরে বলল, আম্মা আমি এ বাড়িতে টিকতে পারবো না, আমাকে তুমি নিয়ে যাও। ওরা আমাকে এত খাবার থাকতেও রাতে শুধু ডিম ভাত খাইয়েছে। আমার গায়ে হাত তুলেছে আমার জামাই। পশুর মতো গতকাল আমাকে ভোগ করেছে। সে তো আম্মা নেশা করে। আমার দম বন্ধ লাগছে আম্মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি পড়াশোনা করে বড় হয়ে তোমাদের টাকা ইনকাম করে দেব। আম্মা গো, আমার গালটা দেখো, মাইরের দাগে নীল হয়ে গেছে। আমার সোনা গয়না সব কেড়ে নিয়েছে। আমাকে বিধবার মতো সাদা শাড়ি পরিয়ে রাখছে। আম্মা আমার জামাইয়ের নেশার সমস্যা।
নেশা মানুষকে অমানুষ করে তোলে। আম্মা গো, এই পাশবিক মানসিক অত্যাচার আমি সহ্য করতে পারছি না। বড় আপার কথা শুনে মা রেগে গেলেন আরো। সে আপাকে পা ছাড়িয়ে বলল, বিয়ে দিয়েছি কি নিয়ে যেতে? একদম চুপচাপ এ বাড়িতে থাকবি। তোরে নিয়ে গিয়ে কি ঘরে পাল্লা দিব? পড়াশোনা শিখে ইনকাম করে খাওয়াবি, এত সোজা সব? পড়াশোনা করে মেয়েরা বেশ্যা হয়, বুঝছিস? আর জামাই তো গায়ে হাত তুলতেই পারে, তোর বাপে তোলে না হাত? আমি কি এজন্য সংসার ছেড়ে দিছি? সংসার সইয়ে খাইতে হয়, আর ভোগ কি অন্য পুরুষ করবে? জামাই কি তোরে বিয়ে করছে শোপিস করে সাজায় রাখার জন্য নাকি? আর বড়লোকের ছেলেরা একটু নেশা পানি করেই। ঘরে তো পান্তা ভাতও জুটতো না, এখানে যে ডিম ভাত খাইতে পারতেছিস এটাই অনেক। আরেকবার যদি মুখ দিয়ে এরকম অলক্ষণে কথা বলেছিস তোর খবর আছে। এখন আমার সাথে যাবি, সবার কাছে পা ধরে মাপ চাবি। আপার কান্না এ কথা শোনার পর আরো বেড়ে গেল। কান্না গলাতেই বলে উঠল, আমার কষ্টে কি তোমার অন্তর কাঁপছে না আম্মা? আমি অন্যায় করি নাই, তবুও মাপ চাইতে বলতেছো? আম্মা, আমারে নিয়ে যাও, এ জীবন থেকে আমি মুক্তি চাই আম্মা। আবার একই কথা বলিস, একদম জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। এখনই আমার সাথে যাবি, সবার কাছে পা ধরে মাপ চাবি। কথাটা শেষ করে মা বড় আপার হাত ধরে টেনে আনলো সবার সামনে। সবাইকে উদ্দেশ্য করে বলল, অনন্যাকে আমি বুঝিয়েছি, সে আর এরকম করবে না, সবার কাছে এখন সে মাপ চাইবে। বলেই মা বড় আপাকে ইশারা দিল মাপ চাওয়ার জন্য। বড় আপা কান্নায় বিগলিত হয়ে একে একে শাশুড়ি, ননাস, ননাসের জামাই আর নিজের স্বামীর কাছে পা ধরে মাপ চায়। বড় আপার হাহাকার সেদিন আমি সত্যিই বুঝিনি তার যন্ত্রণা। আপার হাহাকার করা অন্তরটা সেদিন দেখিনি, দেখেছি কেবল বদলে যাওয়া সম্পর্কগুলো। এরপর আপা চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় আপার নানি শাশুড়ি এসে নতুন নাটকের সূচনা ঘটালো, যেটা আপাকে আরো বেশি ঘায়েল করলো। আপার নানির শাশুড়ি আপার শাশুড়ির কাছে এসে তড়িঘড়ি করে বললেন, তোদের বউ তো ভালো না, রাতে নেশা করেছে, মদ খেয়ে মাতাল হয়ে নেচেছে। আমি মজা করে দীপুর রুমে উকি দিয়েছিলাম, দেখি বউ তো মদ খেয়ে মাতাল হয়ে নেশা করছে। আর দেখ, রাতে জামাইয়ের সাথে থেকেও সাদা শাড়ি সাদাই হয়ে আছে, কোনো রক্তের দাগ নেই। এই বউ বিয়ের আগে অন্য কারো সাথে রাত কাটিয়েছে, না কাটালে দাগ কোথায় সাদা শাড়িতে? তোদের তো এজন্যই পই পই করে বলেছিলাম বউরে যেন সাদা শাড়ি পরাস। এখন বুঝতে পারছস তো এ মেয়ের চরিত্রে সমস্যা আছে। হুট করে শব্দ কানে আসলো। আবারও পেছন দিকে তাকিয়ে একইভাবে কালো বিড়ালটাকে আসতে দেখে মিলিয়ে যেতে দেখলাম। কেন দেখছি এমন বারবার জানি না। চোখ খুলে যাওয়ায় সে দৃশ্যটা চোখ থেকে সরে গেছে, তাই খাতাটা আবারও পড়া শুরু করলাম। ঠিক যেখানে আমার স্মৃতিচারণ শেষ হয়েছে সেখান থেকেই। আপা লিখেছে, নানির কথা শুনে আমি একদম চুপসে গেলাম। বিয়ের প্রথম রাতে সাদা কাপড় পরানোর ঠিক কারণ আমার সামনে আসলো এই মুহূর্তে। তারা সতীত্ব প্রমাণ করতে চেয়েছে আমার রক্তক্ষরণের মাধ্যমে, অথচ তারা এটা জানে না অনেক মেয়েরই রক্তক্ষরণ হয় না, কারণ ভারী কাজ দৌড়ঝাঁপ করে সেটা অনেক আগেই চলে যায়। তবে আমি খুব শান্ত প্রকৃতির মানুষ, আমার এমনটা হবার কথা না, কিন্তু আমি শুধু তাদের নোংরা কথাগুলো শুনছিলাম। বাবা মায়ের সামনে এমনভাবে অপদস্থ হব বুঝতে পারিনি। নিজেকে একটা বন্দিদাসী মনে হচ্ছে। নানির কথায় ননাস চোখ কপালে তুলে মাকে বলল, মা, ওই এমন দুশ্চরিত্রা মেয়ে গছিয়ে দিলেন? আপনার মেয়ে তো সতী নারী না, আমাদের মুখটা এভাবে পোড়ালেন। এত কলঙ্কিনী মেয়ে গছিয়ে তো মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলেন। বড়লোক বাড়ি পেয়ে আমার ভাইকে পুকুরি করে 2 নম্বর মেয়ে গছিয়ে দিয়েছেন, তাই না? বাহ মা, ওই পাক্কা খেলোয়াড় আপনি। আবার মাপ চাওয়ার নাটক করছেন মা মেয়ে মিলে। ননাসের কথা শুনে বাবা উত্তর দিল, অনন্যা একটু সোজাসাপটা কথা বলে ঠিক, তবে সে খারাপ মেয়ে না। আমার মেয়ের নামে এমন কোনো ঘটনাও ঘটেনি। ঘটলে তো আমরা জানতাম। আমার মেয়ের প্রেম ভালোবাসাও ছিল না, থাকলে তো ধরা পড়তই। আপনাদের কোথাও ভুল হচ্ছে। বাবার কথা শুনে শাশুড়ি তেড়ে গিয়ে বলল, পোলা নিয়ে শুইলে কি আপনাকে জানিয়ে শুবে নাকি? এ মেয়ে তো সতীই না, অসতী একটা মেয়ে ধরিয়ে দিয়েছেন। ভাগ্যিস মায়ের কথা সাদা শাড়ি পরিয়েছিলাম, না হয়তো এগুলো আড়ালেই থেকে যেত। আবার মেয়ে নেশাও করে, কি ভয়ানক মেয়ে গছিয়ে দিয়েছেন। আল্লাহ আমার পোলার কপালে কোন পাপের ফল হিসাবে এ মেয়ে দিচ্ছে আল্লাহ ভালো জানেন। এদিকে শাশুড়ির কথা শুনে মা আমার কাছে এসে বলল, এমনি আমাদের মুখ না পোড়াইলেও পারতি, কি দোষ করেছিলাম তরে পেটে ধরে? এত বিগার তোর বিয়ের আগে শুইতে হলো? বলতি তোর বিগার উঠছে আমরা বিয়া দিয়ে দিতাম। এখন বুঝতাছি তুই কেন প্রথমে বিয়েতে রাজি হচ্ছিলি না। তোর নাগরের লাইগা? তোরে জন্ম দেওয়াই আমার পাপ, না হয় এদিন দেখতে হতো না। আমার মুখে এই কথাগুলো শুনে আমি একদম চমকে গেলাম। রাতারাতি নিজের মায়ের বদলে যাওয়াটা আমি মানতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে মা গিরগিটির মতো রূপ পাল্টাচ্ছে। সেটা আমি কল্পনাতেও কল্পনা করতে পারছিলাম না। সবার কথা এবার অপমানিত হয়ে সবার সামনেই গায়ের কাপড় খুললাম, শরীরে কেবল ব্লাউজ আর পেটিকুট পরা। এরপর শাড়ির ভাঁজের ভেতরে থাকা রক্তের দাগ দেখিয়ে বললাম, এই যে আমার সতীত্বের প্রমাণ। আপনারা না জেনে না বুঝে কত নোংরা কথা বললেন। আমি অসতী না। সকালে আর কোনো শাড়ি পাচ্ছিলাম না,
এটাতেও রক্ত লেগেছিল, তাই রক্তটা ভাঁজে রেখেছিলাম যাতে করে বোঝা না যায়। চোখ চক্ষু লজ্জা তো আমার আছে, তাই না? তাই না? আর নানি, আপনার এত বয়স হলো, আপনার মতো মানুষ এ বয়সে অপবাদ দিলেন যাচাই না করেই? আরে রক্তক্ষরণ সব মেয়েদের হয় না, পড়াশোনা জানলে আপনাদের হাল এ হতো না। আল্লাহ আপনাদের হেদায়েত দিক। কথাটা বলে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, শাড়িটা মুড়িয়ে রুমে আসলাম। সুটকিও আমার পেছন পেছন আসলো, তাকে জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলাম, একটু শান্তি লাগছে। দুনিয়াতে এই অবুঝ বোনটাকে আমার আপন মনে হচ্ছে, বাকিদের মনে হচ্ছে চরম স্বার্থপর। আমি রুমে আসার পরও আমার দুষ কমেনি। নানি জোরে জোরে বলে উঠলেন, কত বেলাস মাইয়া সবার সামনে শাড়ি খুললা ফালাইলো। আরে তুই সত্যি আমারে টেনে ঘরে নিয়েও তো শাড়ি খুলতে পারতি, সবার সামনে খুললি কেন? ন্যাংটা মেয়ে মানুষ, আবার পড়ালেহার দৌড় দেখায়। পড়ালেহা তো বেশ্যা হয়েছে, এ মেয়ে তো চরম বেয়াদব। বাবা আর মা কেবল মাথা নিচু করেছিল। আমার শাশুড়ি এবার পরিস্থিতি সামাল দিতে গিয়ে বলল, বাদ দিন বেআইন, বিয়ে বাড়িতে এরকম একটু আধটু হয়ই। শুধু মেয়েকে বলে যাবেন যেন মুখের চাপা কমায়, তাহলেই টিকতে পারবে। আমরা সহজ সরল মানুষ, এসব তর্ক পছন্দ করি না, শান্তিতে থাকতেই ভালোবাসি। আপনার মেয়েকে আমি আঞ্জুমানকে যে চোখে দেখি সে চোখেই দেখি। বাড়ির আশপাশ ঘুরে দেখুন, কত বড় বাড়িতে মেয়ে বিয়ে দিচ্ছেন দেখুন। আসলে আপনার মেয়ের রানী কপাল, তাই আমার ছেলের সাথে বিয়ে হয়েছে। কয়টা মেয়ের এ ভাগ্য হয়? আমার ছেলে নেহাত আপনার মেয়েকে পছন্দ করেছে তাই। যাই হোক, আপনারা ঘুরে দেখেন, আমি একটু কাজে গেলাম। দুপুরে মেহমান আসবে, বউকেও তো সাজাতে হবে, দীপুকে ফোন দিতে হবে তৈরি হওয়ার জন্য, সে আবার একটু বাইরে গেছে। সেখান থেকে সবাই যার যার কাজে গেলেন। ছুটকি আমার পাশেই বসে আমার দিকে তাকিয়ে আছে। জানি না সে কি ভাবছে, তবে ওকে বলতে মন চাচ্ছে, বড় হয়ে তোর বোনের সাথে যারা অন্যায় করছে তাদের শাস্তি দিস। মন দিয়ে পড়াশোনা করে অনেক বড় হয়ে বিয়ে করিস বোন। তোর কপালে কি আছে আল্লাহ ভালো জানেন। তোকে আগলে ধরে বাঁচতে ইচ্ছে করে। ঘরে দুজন মহিলা প্রবেশ করলো শাড়ি আর গহনা নিয়ে আমাকে সাজানোর জন্য। ছুটকিকে বের করে দিল তারা, আমাকে শাড়ি খুলে ওই শাড়িটা পরাতে নিল তারা। তাদের চোখে আমার শরীরের দাগগুলো পরাতে হাসতে লাগলো আর বলতে লাগলো, জামাইয়ের সোহাগ তো সারা শরীরে লেপ্টে গেছে। আমি আর বলতে পারছি না এটা সোহাগ না বিক্ষত হওয়া যন্ত্রণা। এ যন্ত্রণা আমাকে প্রবল কষ্ট দিচ্ছে, আমি আর পারছি না সইতে। তারা শাড়ি পরিয়ে আমাকে সাজাতে নিলে গালে হাত দিয়ে বলল, চরের দাগ নাকি আদরের দাগ? বউ তোমাকে কি তোমার জামাই মারছে? আমি কিছু বললাম না, এক ফোঁটা চোখের জল শুধু গড়িয়ে পড়লো। আমার এই জলটাই তাদের উত্তর দিয়ে দিল। তারা দীর্ঘশ্বাস ফেলে বলল, এজন্যই আগের দুটো বউ চলে গেছে দীপুর। সম্পর্কে তারা দুঃসম্পর্কের চাচি শাশুড়ি হয়, ঢাকায় থাকে তারা। দীপকরাও আগে ঢাকা থাকতো, গ্রামে এসেছে কয়েকদিন হলো। তবে দীপক আগে বিয়ে করেছে এ ব্যাপারটা কেউ কখনো বলেনি, তাও আবার একটা না দুটো। আমার বুকে একটা মোচড় দিল। আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, চাচি আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছেন? দীপক আরো বিয়ে করেছে মানে? দুই বউ চলে গেছে মানে? এরপর তারা যা বললো তা শুনে আমার শরীর হিম হতে শুরু করলো। বৈদ্যুতিক শক যেন আমার শিরায় লেগে কাঁপুনি দিচ্ছে, এমন অনুভূতি হচ্ছে। আরে দীপুর প্রথম বউ তো অনেক সুন্দর আর মডার্ন ছিল। যৌবন বয়সে দীপু বিয়ে করেছিল, বড়লোক ঘরের মেয়ে ছিল তার প্রথম বউ। দীপুদের সমপর্যায়ে তাদের অবস্থান ছিল। মেয়ে বেশ সুন্দর এবং লক্ষ্মীও ছিল। সব মিলিয়ে মেয়ের গুণ রূপ সামর্থ্যের কোনোটারই অভাব ছিল না। দীপুকে আমরা ভালোই জানতাম, ঢাকায় থাকতো, বেশ শান্তশিষ্ট স্বভাবের, ভাবির কথায় উঠতে বসতো, মানে মায়ের বাধ্য ছেলে। দীপুর প্রথম বিয়েটা অনেক ধুমধামে হয়, আমরা তো বেশ মজাও করি, নাচ গান করি। 7 দিন ধরে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পর যে যার মতো ব্যস্ত হয়ে যায়। হঠাৎ 6 মাসের মাথায় শুনি দীপুর ডিভোর্স হয়ে গেছে। মেয়ে দীপুর নামে নারী নির্যাতনের মামলা করেছে, এর জন্য দীপু জেলও খাটে। দীপু নাকি নেশা করতো আর নেশা করে বইয়ের গায়ে হাত তুলতো। এটা প্রথমে আমরা কেউ বিশ্বাস করতে পারিনি, কারণ দীপুকে ভাবির বাধ্যগত সন্তান হিসেবেই জানতাম। ভেবেছি মেয়ের অন্যত্র সম্পর্ক, তাই দীপুর নামে মিথ্যা মামলা করে ফাঁসিয়ে দিয়ে গেছে। এই বিশ্বাস থেকে আমরা দীপুর পক্ষ ধরেই কথা বলেছিলাম, স্টেটমেন্টও দিয়েছিলাম। তবে মেয়ের পরিবারও প্রভাবশালী ছিল, তাই 6 মাস জেল খাটতে হয়েছে। আর মেয়েকে কাবিনের 20 লাখ টাকাও বুঝিয়ে দিতে হয়েছে। সে পর্যন্তই আমরা দীপুকেই সাপোর্ট দিয়ে গেছি। দীপুর জন্য আবার মেয়ে দেখা শুরু করলাম। এবার দীপুর মা বলল, বড়লোকের মেয়ে বিয়ে করাবে না, মধ্যবিত্ত পরিবারের মেয়ে চায়। বড়লোকের মেয়েদের পরকীয়া থাকে, অনেক বাজে স্বভাব থাকে, আগের বউ দিয়ে তারা সেটা বুঝেছে, তাই তারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে চায়। আমরাও সে মতে মেয়ে খোঁজা শুরু করলাম। এক সময় খুঁজে পেলাম আমার বোনের বান্ধবীর মেয়েকে। আমার বোনের বান্ধবীর মেয়ের নাম জুই। সে খুব সুন্দরীও ছিল আবার গুণীও ছিল, কাজ কাম সব পারতো আর জ্ঞানীও ছিল। তাদের কাছে আমার বোন প্রস্তাব নিয়ে যায়। এখন আমরা তো জানি দীপু একদম ভালো একটা ছেলে, তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, তাই আমরা দীপুর সাফাই গিয়েই মেয়েকে
মেয়ের মাকে রাজি করাই। দীপুর একটা দোষ ছিল, সে ডিভোর্সি ছিল। তবে টাকা পয়সার কোনো কিছু কমতি ছিল না, তাই এই দোষটাও তাদের কাছে ফিকে হয়ে গেছে। আর আমরাও সাপোর্ট দিচ্ছিলাম, তাই রাজিও হয়ে গেছে। এবারও বিয়েটা ধুমধাম করেই হলো। এখন এবার কাহিনী মোড় নিল অন্যদিকে। বিয়ের পর থেকে জুয়ের মা বারবার আমাকে কল দিয়ে বলতো দীপু নেশা করে। আমরা কেউ বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ যে ছেলেকে একটা সিগারেট খাইতে দেখি নাই সে নেশা করবে এটা আশাও করতে পারি না। সব মিলিয়ে জুয়ের মাকে আমরা এটা বোঝাতে লাগলাম তাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। বেশিরভাগ সময় ফোনেই কথা হতো। একদিন তারা তাদের বাসায় আমাকে দাওয়াত করে, আমি যাই। যাওয়ার পর তারা জুইয়ের শরীরটা খুলে দেখায়। পুরো শরীরে মাইরের দাগ ছোপ ছোপ হয়ে আছে। একটা ভিডিও দেখায় যেখানে সে নেশা নেশা করে আছে। সব মিলিয়ে আমরা তো পুরোপুরি হতবাক। তখন তো অ্যান্ড্রয়েড ফোন এত অ্যাভেলেবল ছিল না। ছোট ফোন দিয়েই 1 মিনিটে ঝাপসা একটা ভিডিও করেছিল। এবার তো আমরা বুঝতে পারি সমস্যা দীপুর, তাই ভাবিকে এসে বলি সমাধান করতে। ভাবি তার ছেলের পক্ষেই সাফাই খাওয়া শুরু করে। আমরা কতবার বুঝালাম এটা ঠিক না, উনি মানলেন না। এ নিয়ে আমাদের সাথে দীর্ঘদিন কথাও হয়নি। এরপর জুই সইতে না পেরে এক পর্যায়ে বাপের বাড়িতে আত্মহত্যা করে। বাপের বাড়িতে আত্মহত্যা করায় দোষটা তার পরিবারের উপর চাপিয়ে দিয়েই দীপুরা হাত ছেড়ে বাঁচে। সেদিন বুঝেছিলাম অদিতির কথা মিথ্যা ছিল না। বলাই হয়নি দীপুর প্রথম স্ত্রীর নাম অদিতি ছিল, বুঝছো? অদিতির মামলাও মিথ্যে না। অদিতির ব্যাপার দাপট ছিল বলেই তারা দীপুকে একটু হলেও সাহায্য করতে পেরেছে। এরপর দেখতে দেখতে 5 বছর কেটে গেল। হঠাৎ করে এরা গ্রামে এসে থাকা শুরু করলো। হুট করে দাওয়াত পেলাম দীপুর বিয়ের অনুষ্ঠান এখানেই হবে। আমরা যেন আসলাম দাওয়াত খেতে। বুঝলাম তোমাদের আর্থিক অবস্থা ভালো না, তবে একটা কথা কি জানো, দীপুর 3টে বউ এই অনেক সুন্দরী। আগের দুজনও সুন্দরী ছিল, তুমিও সুন্দরী। কথাটা বলে একটু হেসে পাশে থাকা ওনার যাকে বলে উঠলেন, তাই না ভাবি, ঠিক বলেছি না? তিনি একটু হেসে উত্তর দিলেন, হ্যাঁ ঠিক। তবে দীপুর এ বউ টিকবে তো? বিয়ের প্রথম রাতেই এত গায়ে হাত তুললো, এ বউ থাকবে তো? আরে থাকবে না কেন? এজন্যই তো হতদরিদ্র বিয়ে করিয়েছে, যাতে করে সহ্য করে পড়ে থাকে। কথাটা শেষ করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার নামের সাথে রূপের অনেক মিল। তুমি কি জানতে না দীপুর আরো বিয়ে হয়েছে? না জানলে তো তোমাকে বলা ঠিক হয়নি। তোমার শাশুড়ি জানলে তো আবারও আমাদের সাথে কলহ বাঁধাবে। আমার বুকে যেন বড় পাথর চেপে বসেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি এগুলো কিছুই জানতাম না। আমি পড়াশোনা করতে চাই, যত মায়ের গুতা আমাকে দিক না কেন আমি পড়তে চাই। এগুলো বলেছেন, আমি তাদের বলবো না। আমাকে শুধু পড়ার ব্যবস্থা করে দিয়ে যাইয়েন, আমাকে যেন পড়তে দেয়, এতটুকু বুঝিয়ে যাবেন। চাচি শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কত দূর পড়েছো তুমি? আমি কাঁদতে কাঁদতে উত্তর দিলাম, ঢাকা ভার্সিটির অর্থনীতি বিভাগে চান্স পেয়ে ভর্তি হয়েছিলাম সবে। তারা আমার কথা শুনে অবাক হয়ে বলল, তোমার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল। তোমার বাবা মা তো তো একটু অপেক্ষা করলেই আরো ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারতো। দীপুর মতো ছেলের কাছে কেন? আমার কান্না আরো ভারী হয়ে গেল। আমার হেঁচকি উঠে কান্না আসতে লাগলো। নাক চোখ মুখের পানি একাকার হতে লাগলো। কেঁদেই উত্তর দিলাম, টাকার কাছে সব হেরে যায়। বাবা মাও টাকার কাছে পর হয়ে যায়। দুনিয়াটা টাকার গোলাম হয়ে গেছে। আমাকে একটু পড়ার সুযোগ দিতে বলবেন? এই অসহায়ত্ব কেবল আমার শিক্ষাই ঘুচাতে পারে। আমার ভেতরটায় হাহাকার করছে। আমি পারছি না কেবল চিৎকার করে কাঁদতে। আমাকে এভাবে ঠকানো হয়েছে আমি জানতাম না। আল্লাহর আরশ কি আমার চোখের পানিতে কাঁপছে না? আমার যন্ত্রণা কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না? আমার জীবনের সব আশার আলো থমকে গেল। আমি বাঁচব কি করে? তারা আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। আমার মাথায় হাত বুলিয়ে আমাকে থামালেন। তারপর আমাকে সাজালেন। বৌভাতের অনুষ্ঠান শুরুও হয়ে গেল। অনেক লোক আসলো গেল, সবাই কত সুখী আনন্দিত, একমাত্র আমিই কষ্টের দাবানলে পড়ছি। এত বড় অন্যায় আমার সাথে করা হলো। নিজের বাবা মাকে বলে কি হবে? তারা তো আমাকে পর করেই দিয়েছে। বাঁচতে হলে হয়তো নিজের সাথে লড়াই করেই বাঁচতে হবে। সারাদিন পার হয়ে রাত নামলো। বাসার মেহমান সবাই চলে গেল। মুখরিত বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। আমি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে বিছানায় বসে আছি। ভেতরে আমার কেবল যন্ত্রণা গ্রাস করেছে। এমন সময় দীপক রুমে প্রবেশ করলো। আজকে সে নেশা করে আসেনি। আমি বুঝতেছি না তার বিয়ের ব্যাপারটা জিজ্ঞেস করব কিনা। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম জিজ্ঞেস করব না, কারণ সত্যি হলেও আমার কিছু করার নেই। এখানে যে আগুনে পুড়তেছি সেটা নেবানো এত সহজলভ্য নয়। এর মধ্যে দীপকের অশ্রাব্য কিছু কথা আমার কানে দিয়ে আসলো, যা শুনে আমি হতবাক। মনে হচ্ছিল জীবনের এ পর্যায়ে এসে আমার মতো অসহায় আর কেউ নেই। অনন্যা চাচিকে পড়াশোনার কথা বলার কি দরকার ছিল? তোমাকে কেন আমরা পড়তে দিব? আরো নষ্ট আর বেয়াদব হওয়ার জন্য? ভার্সিটিতে গিয়ে পতিতাগিরি করার শখ, তাই না? পই পই করে বলে দিচ্ছি, বিয়ের আগে যা পড়েছো ঠিক আছে, এখন আর কোনো পড়াশোনার দরকার নেই। আমি বা আমার পরিবার কেউ চাচ্ছে না পড়াশোনা করো তুমি। আমার কোনো কিছুর অভাব নেই যে পড়াশোনা করে চাকরি করতে হবে। এরপর এমন কথা মুখে আনলে মুখ ভেঙে দিব। আমি এবার শক্ত গলায় বলে উঠলাম, বিয়ের আগে তো আপনি আমাকে এ শর্তে বিয়ে করেছেন, তাহলে এখন কেন শর্ত পাল্টাচ্ছেন? আমাকে জীবন মৃত করে দিয়েন না প্লিজ। এমনিতেই
অনেক ঠকিয়েছেন, আমাকে আর ঠকিয়েন না প্লিজ। আমাকে অন্তত পড়তে দিন। আমি আর কিছু চাই না, আমার স্বপ্ন পূরণ করতে দিন। দীপক এবার আমার গায়ে হাত তোলা শুরু করলো, বেদরম কতক্ষণ পেটালো আমাকে। আমি কেবল মাইরগুলো খেয়ে চুপসে রইলাম। গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না, কেবল যন্ত্রণা হচ্ছে। সেদিন দীপক আমাকে মেরে বাইরে চলে যায়, আর ফিরে আসে না। বেহায়া মন তার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। আজানের শব্দ কানে আসছে, কোনো রকম উঠে অজু করলাম, তারপর নামাজে দাঁড়িয়ে নামাজ পড়লাম। নামাজ শেষে মোনাজাতে কান্নার জন্য আর কথা বলতে পারিনি। জানি না আমার এ কষ্টে আল্লাহর আরশ কাঁপে কিনা। নামাজ শেষে লম্বা লম্বা দীর্ঘশ্বাস ছাড়তে ঘরের সাথে অ্যাটাচ থাকা থাকা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অন্ধকার আকাশ ঘুচে আলোর দেখা মিলেছে। মনে মনে আশা করতে লাগলাম, হয়তো একদিন আমার জীবনের অনামিশা কেটে এভাবে আলোকিত হবে। সেদিন আমি হাসবো, প্রাণ খুলে হাসবো। আমার ভেতরে থাকা সকল কষ্ট সেদিন ম্লান হয়ে যাবে। বাইরে থেকে কেউ একজন ডাকছে মনে হচ্ছে। বারান্দা থেকে রুমের দিকে ছুটে এসে দেখলাম ফাতেমা ডাকছে। ফাতেমা এ বাড়ির কাজের মেয়ে। গ্রামে আসার পর থেকে ফাতেমা এ বাড়ির সকল কাজ করে দেয়। ফাতেমাকে দেখে জিজ্ঞেস করলাম, ডাকছেন কেন? ফাতেমা বিরক্ত গলায় বলল, আপা, খালা কইছে এখন থেকে রান্নাঘরের সকল কাজ আপনি করবেন। আমি ফাতেমাকে বেশ স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম, এতদিন রান্নাঘরের কাজ কে করতো? ফাতেমার মুখে বিরক্তি যেন আরো বেড়ে গেল। বিরক্ত নিয়েই বলল, কেন আমি করতাম? কিছু হয়েছে? আমি এবার একটু ব্যঙ্গ করে বললাম, কি হবে? আমার তো কিছু হবে না। তবে তোমার যে কাজ কমাতে আনন্দ হচ্ছে সেটা বুঝতে পারছি। আমাকে তো তোমার অসহ্য লাগছে, তাই না? তাই এত বিরক্তি নিয়ে কথা বলছো? আমি তো বাচ্চা, তবে বোকা না। তোমার বিরক্তির কারণও আমি ধরতে পেরেছি। সহ্য হচ্ছে না বুঝি আমাকে? স্বপ্নের জায়গায় অন্য কাউকে দেখলে সহ্য হয় না। গতকাল রাতে কি হয়েছে সবই টের পেয়েছি। রুমে তো একা থাকো, তারপর জিন ভূতের নিঃশ্বাসের আওয়াজ বাইরে পর্যন্ত চলে এসেছে। একটু হলেও বুঝি সব। কথাটা বলেই রান্না করে চলে আসলাম। গতকাল আমি কিছুই দেখিনি, তবে বিয়ের দিন সকালে আমি বুঝতে পেরেছিলাম ফাতেমার সাথে দীপকের কিছু একটা আছে। আর সেটা প্রকাশ পায় বৌবাতের সন্ধ্যায়। সন্ধ্যায় ফাতেমার রুম থেকে খালি গায়ে দীপককে বের হতে দেখে আমার আর বুঝার বাকি রইল না কিছু। তারপর আবারও নিশ্চিত হওয়ার জন্য যখন তার রুমে উকি দিলাম, তখন খেয়াল করলাম ফাতেমা তড়িঘড়ি করে কাপড় পরছে। তাই ফাতেমারও আমাকে সহ্য হচ্ছে না। চাইলেই তো বাড়ির বউ হতে পারছে না, তবে ইচ্ছা তো ছিল ফাঁসিয়ে বউ হবে। সেই ইচ্ছা এখনো পুষে রেখেছে। তাই আমাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তো তার মাঝে আছেই। আমি রান্নাঘরে গিয়ে সকল রান্না করলাম, সবকিছু নিজ হাতে গুছালাম, পরিষ্কার করলাম। সব শেষ করতে করতে 9টা বেজে গেল। এবার আমি সকল কিছু শেষ করে চা বসালাম। এমন সময় পেছন থেকে মনে হলো কেউ জড়িয়ে ধরলো। আমি ভয়ে পেছন ফিরে তাকিয়ে চিৎকার দিয়ে উঠলাম। লক্ষ্য করলাম দুলাভাই আমাকে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তিনিও হতচকিয়ে গেলেন। সবাই ঘুমন্ত ছিল, তাই আমার চিৎকার সবার কানে পৌঁছায়নি। আমি জোর গলায় কিছু বলতে নিলে দুলাভাই আমার মুখ চেপে ধরে বলল, আমি ভেবেছিলাম ফাতেমা দাঁড়িয়ে আছে, এখন যদি চিল্লাস তোর খবর আছে। আবার সবার সামনে অপমান করিয়ে ছাড়বো। আমি মুখ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তা ফাতেমাকে যে এভাবে জড়িয়ে ধরেন সেটা কি আপা জানে নাকি জানাবো? দুলাভাই হেসে উত্তর দিল, তোর কথা বিশ্বাস করলে তো? আমিও হেসে উত্তর দিলাম, বিশ্বাস করবে না ঠিক, তবে মেয়ে মানুষ তো সন্দেহ আসবে মনে। তারপর নজরদারি বাড়বে, একসময় ধরা খেয়ে যাবেন। এবাড়ির পরে এত বড় বেমানি কি তারা মেনে নেবে? ভালোই ভালোই বলছি, এগুলো ছাড়ুন, না হয় নিজের পায়ে মাটি একদিন সরে যাবে। আমি অনেক ছোট একটা মানুষ, তবে মনে রাখবেন ছোট মরিচে ঝাল বেশি। দুলাভাই এবার আমতা আমতা করতে লাগলেন, মাথা নিচু করে চলে গেলেন। দুলাভাই যাওয়ার সাথে সাথে ফাতেমা ঢুকলো। আমার রাগ প্রচুর উঠে গেল, নিজেকে সংবরণ করতে পারলাম না। এক তো নিজের স্বামীর এত বড় নোংরামি নিজের চোখে দেখেছি, তার উপর এ মেয়ের তেজ। এ তেজ কোথা থেকে আসে এখন বুঝতে পেরেছি। দীপকের সাথে এসব দেখে আমি এটা ভেবে চুপ ছিলাম, হয়তো পরিস্থিতির শিকার হয়ে ফাতেমা এগুলো করতে বাধ্য হয়েছে। আর এখন হয়তো দীপককে ভালোবেসে ফেলেছে, তাই কিছু বলিনি। তবে দুলাভাইয়ের ঘটনার পর বুঝতে পারলাম ফাতেমার চরিত্রে সমস্যা আছে। সহজে ছাড় দিতে দিতে সবাই যেন মাথায় উঠে নাচছে। তাই প্রথমে শাড়িটা গুটিয়ে শাড়ির আঁচল কোমরে গুজে নিলাম, তারপর চুলগুলো খোপা করে ফাতেমার চুলের মুঠি ধরে আমার হাত দিয়ে তার মুখ চেপে ধরলাম। এরপর বললাম, মুখ দিয়ে যদি কোনো আওয়াজ বের হয় একদম আপার কাছে নালিশ চলে যাবে। আপার জামাইয়ের সাথে যে রঙ্গলীলা চলে সেটা আপা জানলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে, সুতরাং একদম চুপ। আর তোকে যদি দীপকের সাথে দেখি কখনো তোর চুল ছিঁড়ে দেবো, হেরে মেরে হাড় ভেঙে দিব। গাছের শক্ত ডাল ভেঙে অভ্যাস আছে, তোর মতো বেডির নরম হাড় ভাঙতে বেশি বেগ পোহাতে হবে না। আর আমি যখন কাজ করব সব কাজে সাহায্য করবি। তোকে কাজ করতে এনেছে, রঙ্গলীলা করতে না। সাবধান করলাম, সাবধান হয়ে যা। বলেই চুলটা ছেড়ে রুমে চলে আসলাম। ভীষণ কান্না পাচ্ছে আমার। দীপকের বিয়ে, চারিত্রিক সমস্যা, এগুলো যেন মানতেই পারছি না। বয়সে বড়, অশিক্ষিত, এটা মানা কষ্টকর ছিল না। তবে চারিত্রিক দিক হয়তো কোনো স্ত্রী এই মানতে পারে না।
এ কষ্ট কাউকে বলার মতো মানুষও নেই, আবার সইবার মতো ক্ষমতাও যেন নেই। আজকের এই কষ্টের দহন যেন আমাকে পুড়িয়ে নিচ্ছে। ফাতেমার মতো যদি প্রতিটা মানুষকে এভাবে শাসন করতে পারতাম শান্তি লাগতো, তবে সেটা সম্ভব নয়। দোষ তারা করলেও সালিশ আমার নামেই বসবে। আমার বাবা মাও তাদের দোষ থাকলেও আমাকে দিয়েই পা ধরে মাপ চাইয়ে নেবে। আমি খাটের উপর বসে হাঁটু ভাঁজ করে দুই হাঁটুর মাঝখানে মাথাটা গুজে দিয়ে এসব ভাবছিলাম। এমন সময় ননাসের কর্কশ বাণীতে ননাসের দিকে তাকিয়ে আরো যেন ভয় পেয়ে গেলাম। কারণ এই ছিল বড় আপার 5 থেকে 8 পর্যন্ত সবগুলো পড়বো একসাথে।